নমস্কার, আমি রূপসা। অবকাশ সাহিত্যপত্রের চ্যানেলে আপনাকে স্বাগত। বীরভূমের অন্যতম লিটল ম্যাগাজিন তারাশঙ্কর জন্মশতবর্ষে উমা শশী পুরস্কার ভূষিত অবকাশ সাহিত্যপত্র। সাহিত্যিক মধুসূদন সরকার অবকাশ সাহিত্যপত্রের সহ সম্পাদক। জন্ম নদিয়ার রানাঘাটের নিকটবর্তী গাংনাপুর গ্রামে, বর্তমানে কলিকাতা নিবাসী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MBA। কর্মসূত্রে কলকাতা পৌর নিগমের আধিকারিক। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 3। লেখকের আজকের গল্প অবকাশ সাহিত্যপত্রে প্রকাশিত সম্পর্ক। গল্প পাঠে স্বয়ং লেখক। শুরু হচ্ছে আজকের গল্প সম্পর্ক। ফুল জেঠিমা পুকুর পাড়ে এসে আবারও ডাকলেন, সুজয়, ও সুজয়, কথা শোন। কোন সকালে তুই বেরিয়েছিস? সারাদিন খালি পেটে পিত্তি পড়ছে, তুই দুটো ভাত মুখে দিয়ে আয়। বড় বৌমা সেই তখন থেকে তোর জন্যে ভাত বেড়ে বসে আছে। সুজয় জানে এবার তাকে উঠতেই হবে, না হলে ফুল জেঠি বেদম চেঁচামেচি শুরু করবেন। ছোটবেলার কথা সুজয় ভোলেনি। জেঠিমার হাত থেকে নিস্তার পাওয়া সোজা কথা নয়। অবশ্য সুজয় আজ মোটেই না খেয়ে নেই। অমৃতা সাত সকালেই উনুনে ভাত চাপিয়েছিল। কলকাতা থেকে এত দূর যাবে, তারপর ওখানে ভাইদের সঙ্গে তোমার কি নাটক হবে কে জানে। স্নান সেরে বরং গরম গরম দুমুঠো ভাত ডাল খেয়ে যাও, শরীরটা ভালো থাকবে। হ্যাঁ, সুজয়দের গ্রামের বাড়ি রশিদপুর কলকাতা থেকে নেহাত কম দূর নয়। কৃষ্ণনগর ছাড়িয়ে মধ্যিখানে আরও দুটো স্টেশন, পাক্কা 122 কিলোমিটার। ট্রেন রাস্তায় দেরি না করলে শিয়ালদা থেকে কমপক্ষে 3 ঘন্টা লেগে যায় পৌঁছতে। এতক্ষণ সুজয় তাদের মণিপুকুরের শান বাঁধানো ঘাটের বেদিতে বসে চারপাশ নিরীক্ষণ করছিল। পশ্চিম পাড়ের সেই কাঁঠাল গাছটা মার নিজের হাতে লাগানো। মনে আছে প্রথম প্রথম এত কাঁঠাল ফলতো গাছটাতে যে গোড়ার দিকের মাটি খুঁড়ে সরিয়ে দিতে হতো। দক্ষিণ দিকের পাড় বরাবর পরপর আম গাছ, কোনোটা বৈশাখী কোনোটা আষাঢ়ে। কী যে মিষ্টি আমগুলো, সব মায়ের নিজের হাতে বসানো। আর পূব পাড়ে নারকেল গাছগুলো এখন এক একটা কীরকম ঢ্যাঙা হয়ে উঠেছে। আজকাল নাকি কেউ আর ওই নারকেল গাছে উঠে গাছ ঝুড়তে চায় না। নারকেল পাকলে আপনা থেকে ঝুপঝাপ পুকুরের জলে পড়ে থাকে। বাড়িতে থাকলে অবশ্য অজয় বা বিজয়ের ছেলেমেয়েরা সাঁতরে নারকেল কুড়িয়ে নিয়ে আসে, নয়তো পাড়ার ছেলে ছোকরারাই নিয়ে পালায়। সুজয় সোজা হয়ে উঠে দাঁড়ায়। পুকুরের বাঁধানো ঘাটের সিঁড়ি ভেঙে 4 ধাপ নিচে নামে। কি টলটলে জল। এখন বেলা 3টে পেরিয়েছে। গ্রামের লোকজন যারা এই পুকুরে স্নান করে তারা কখন স্নান সেরে বাড়ি ফিরে গেছে। আজ রোববার, এখানকার হাটবার। আজকাল অনেক জায়গাতেই হাট কালচার উঠে গেলেও ওদের এই রশিদপুরে মানুষজন রোববারের হাটটা করে। সস্তায় এত ভালো আর টাটকা সবজি কোথাও মিলবে না। সুজয় প্রায় উবু হয়ে দেখে টলটলে জলের নিচে এক ঝাঁক পুঁটি মাছ ডুবে থাকা সিঁড়িতে কী সব খুঁটে খুঁটে খাচ্ছে। পরন্তু বিকেলের সোনালি আলোতে জলের তলায় ওরা চিকচিক করছে। সুজয় লক্ষ্য করে পুঁটিদের ভিড়ে বেশ কিছু তেচোখা আর খোলসে। আচ্ছা, আজকাল তো খোলসে মাছ বাজার থেকে উঠেই গেছে। সুজয়ের জন্য অবাক হওয়ার পালা। ওই যে
খোলসেদের গায়ে সবুজ মেরুন সোনালি রঙের ঝিলিক। কতদিন যে তার এই দৃশ্য দেখা হয়নি। না, আর দেরি করা চলবে না, ফিরতে তো হবে। 5:30টার লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার ধরলেও কলকাতার ফ্ল্যাটে পৌঁছতে রাত 10টা পেরিয়ে যাবে। সুজয় পুকুরের পাড় থেকেই নিজেদের বাড়ির দিকে এক পলক তাকায়। দূর থেকে বাড়িটাকে কীরকম নিঝুম লাগছে। বুকের মধ্যে একটা দীর্ঘশ্বাস চেপে ধরে সে জেঠুর বাড়ির দিকে পা বাড়ায়। সুজয় 3-4 আগেই ছোট ভাই অজয়কে পরিষ্কার জানিয়ে দিয়েছিল, আমার খাওয়া দাওয়ার কিছু নেই, আমাদের বাড়িতেও নয়, আমি দুপুর নাগাদ পৌঁছে জেঠুদের বাড়িতে বসবো, তুই রেডি থাকিস, বিজয়কেও বলে রাখিস। আর শোন, আমাকে কিন্তু সন্ধ্যের ট্রেনে কলকাতায় ফিরতে হবে। জেঠু প্রয়াত হয়েছেন তাও 3 দশক হয়ে গেল। তার 2 ছেলে মেয়ে তখন কেই মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি। জেঠিমা একাধারে বাবা এবং মায়ের দায়িত্ব পালন করে 2 সন্তানকে মানুষ করেছেন। সুজয়ের জেঠতুতো দাদা অরবিন্দ কল্যাণীতে স্কুল শিক্ষক। জেঠতুতো দিদি বিদিশার বিয়ে হয়েছে ধানবাদে, জামাইবাবু মাইনিং ইঞ্জিনিয়ার। করবী বৌদি 1 গাদা পদ রান্না করেছেন, ডাল, সবজি, 2 রকম মাছ, সঙ্গে ভাজাভুজি, আর শেষ পাতে দই মিষ্টি। এত কি খাওয়া যায় নাকি? তাছাড়া আজ সুজয় গ্রামের বাড়ি এসেছে পৈতৃক ভিটে ভাগ করতে। বুকের মধ্যে তার হাহাকার। দুপুরে খাওয়া দাওয়ার পাট মিটলে জেঠুদের দোতলায় বসার ঘরে সুজয়রা 3 ভাই, জেঠতুতো দাদা অরবিন্দ এবং মামাতো ভাই সমীর একসঙ্গে আলোচনায় বসেছিল। অরবিন্দ দাকে সুজয় নিজের মনের কথাটা আগেই ফোনে জানিয়ে রেখেছিল, দাদা, কোনো রকম অশান্তি চাই না। বাবা মারা গেছেন 4 বছর, আর মায়ের মৃত্যুর পর এখনও 1.5 বছরও কাটেনি। এর মধ্যেই এই ভাগ বাটোয়ারা। দাদা, আমরা ভাইরা আজ কোথায় নেমে গেলাম? হ্যাঁ, অজয় আর বিজয়কে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। অবশ্য ওরা কথা বলবেই বা কেন? ওরা দুজনে তো খুশি হয়েছে। 1 বিঘের ওপর ভিটে বাড়ির 1 কাঠা জায়গাও বর্দা চাইল না। ঠিক হলো 1 সপ্তাহের মধ্যে বিশ্বনাথ উকিলের কাছে সব কাগজপত্র ঠিকঠাক করে যার যার ভাগের অংশ রেজিস্ট্রি করে নিতে হবে। আগামী শুক্রবার রেজিস্ট্রির দিন ফাইনাল হয়েছে। সেদিন সুজয়কে অফিস কামাই করে আবারও কৃষ্ণনগর আসতে হবে। সূর্য ডুবতে এখনো সামান্য বাকি। হাতে আধ ঘন্টা টক সময় রয়েছে। সুজয় জেঠুদের ছাতে উঠে আসে। মাদুর পেতে জেঠিমা বিশ্রাম নিচ্ছেন। সে ফুল জেঠিমার একেবারে গা ঘেঁষে বসল। জেঠিমা রীতিমতো গলা তুলে অনুযোগ করলেন, তুই নাকি শুনলাম কেবল ওই মণিপুকুর আর কালীপদর বাসবনের তলাটা নিয়েছিস? কেন রে, তোর কি বউ বাচ্চা নেই? তুই কি সন্ন্যাসী? খুব দানবীর হয়ে গেছিস না? জেঠিমা খুব রেগে আছেন সুজয় বুঝতে পারে। গলার স্বর নামিয়ে সে জেঠিকে বুঝিয়ে বলে, ফুল জেঠিমা, মণিপুকুরটা আমারই থাক। ওখানে মায়ের কত স্মৃতি জড়িয়ে আছে। বসত ভিটের ভাগ চাইতে গেলে ভাইরা পুকুরের ভাগ চাইবে। যদিও জানি 2 দিন পরে আমাদের উঠোনের মধ্যেখানে বেড়া উঠবেই, ঠেকাতে পারবো না। এরপর পুকুরের ভাগাভাগি করতে বসলে তো লোকে হাসাহাসি করবে, বলবে এরা নাকি গায়ের সবচেয়ে শিক্ষিত পরিবার। তাই এরা মায়ের বাৎসরিক কাজটায় মিটে যেতেই ভাগাভাগির হিসেবপত্র নিয়ে বসে পড়ল।
জেঠতুতো দাদা অরবিন্দ ছাতে এসে মাদুরের ওপর মায়ের পাশে বসেছে। সুজয়ের কথার পরিপ্রেক্ষিতে সে একটি কথাও বলল না। একটু চুপ করে থেকে কেবল যেন স্বগোক্তি করল, তুমি তো সাধ্যমতো চেষ্টা করেছ সুজিত ভাইদের মানুষ করতে, তারা মানুষও হয়েছে। অজয় বিজয় দুজনেই আজ সরকারি চাকুরে। ওদের প্রতি তোমার দায়বদ্ধতার কথা আমরা সবাই জানি। সুজয় বা অরবিন্দ এদের কারো বাপ ঠাকুরদাদার বিশেষ সম্পত্তি ছিল না। সামান্য জমি জমাতে চাষবাস আর কিছু টুকটাক কাজকর্ম করে তারা সংসার নির্বাহ করতেন। কিন্তু সুজয়ের বাবা এবং জ্যাঠামশাই দুভাই ছিলেন অসম্ভব সৎ মানুষ। তবে সুজয়ের বাবা নীলমাধব আবার ছিলেন একটু বাউন্ডুলে স্বভাবের। তাই ছেলেবেলা থেকেই ছোট দুই ভাইকে মানুষ করার ব্যাপারে সুজয়কে তৎপর থাকতে হয়েছে। ক্লাস 8 থেকেই সে নিজের পড়াশোনার পাশাপাশি টিউশন ধরেছিল। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক হওয়া পর্যন্ত সে টিউশন ছাড়তে পারেনি, না হলে নিজের আর দুই ভাইয়ের পড়াশোনার খরচ জোটানো সম্ভব হতো না। দাদার কথায় সুজয় আর নিজের মনের মধ্যেকার আবেগ ধরে রাখতে পারল না। সে দাদাকে বলে, দেখো রুদা, কি দরকার ছিল এই ভাগাভাগির? আমাদের কি সংসার চলছে না? আমি চাকরি সূত্রে কলকাতা চলে যেতে বাধ্য হয়েছি, কিন্তু অজয় বিজয়ের অফিস তো একজনের কৃষ্ণনগর, অন্যজনের বেথুয়া ডহরি। বাড়ি থেকেই অফিস যাতায়াত করছিস, তা গ্রামের বাড়িতে থাক না তোরা মিলেমিশে শান্তিতে। আমি তো কোনো দিনই কলকাতা থেকে এখানে ভিটের ভাগ নিতে আসবো না। ফুল জেঠিমা ঝাঁঝিয়ে উঠলেন, ঈর্ষা, পেট ভর্তি কেবল হিংসে। ওই যে বিজয়ের বউটা নবমিতা, ওর পেটে পেটে খালি শয়তানি। সংসারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, রাক্ষসী কোথাকার। দম নিয়ে জেঠি বলতেই থাকেন, শুনেছি স্টেশনের কাছে নাকি বিজয় 4 কাঠা জায়গাও কিনেছে, ভবিষ্যতে বাড়ি করবে। তাহলে বাপ মায়ের ভিটেটা নিয়েও টানা হাসরা করিস কেন? জেঠিমা দোষী করলেও সুজয় মেজ বৌমাকে দায়ী করতে চায় না। সে জানে তার মেজ ভাই বিজয়ী সব অশান্তির মূলে। ছোটবেলা থেকেই ছেলেটার সব ব্যাপারে স্বার্থপরতা ওর নজর এড়ায়নি। কথায় কথা বাড়বে, এ পাঁখ ঘাটলে অমৃত উঠে আসবে না। তবে সুজয় যেন নিজের মনেই বলে, যাক, একটা নিষ্পত্তি তো হয়ে গেল। দিনের পর দিন দুই ভাইয়ের অভিযোগ পাল্টা অভিযোগ কলকাতায় পৌঁছচ্ছিল। নিজের ভাইদের নিয়ে স্ত্রী অমৃতার কাছে আমার মাথাটা একেবারে হেট হয়ে গেছে। সেসব অন্তত এবার বন্ধ হবে। ফুল জেঠিমার বয়স 75 পেরিয়েছে। তার দুঃখ, সবাই একে একে চলে গেল, কিন্তু ভগবান কেন যে তার দিকে ফিরেও তাকান না। সুজয়ের হাতটা ধরে ফুল জেঠিমা ফুঁপিয়ে ওঠেন, তুই কি আর কখনো এখানে আসবি বাবা? মুখে না বললেও জানি মায়ের পেটের ভাইদের সঙ্গে সম্পর্ক তো তোর আজ থেকেই চুকে বুকে গেল। আমি কবে থেকে বৌমা আর তোর মেয়েটাকে দেখি না, একবার নিয়ে আসিস না? মরে যাওয়ার আগে একবার ওদের মুখখানা একটু দেখতে পাবো। সুজয় মুখ ফুটে কিছু বলে না, কেবল জেঠিমাকে জড়িয়ে ধরে থাকে। যেমন করে ছোটবেলায় সে থাকত, জেঠিমার গায়ের সেই পরিচিত মিষ্টি গন্ধটা। সুজয় বুক ভরে শ্বাস নিতে থাকে। এক সময় সে নিচু হয়ে দুপা ছুঁয়ে ফুল জেঠিমাকে প্রণাম করে, ধরা গলায় বলে, জেঠিমা, আজ আসি, আমার ট্রেনের যে সময় হয়ে এসেছে।
লেখকদের অনুপ্রাণিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।